অধ্যায় 447 পোর্ট্রেট। আরেক দফা বোমাবর্ষণের পর মিশনারি হাইভ মাইন্ডের সদস্যদের সামনে মূল সমাধির রাস্তাটা খুলে গেল। মাটিতে চারদিকে ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়েছিল। মানুষের মুখের প্রতিচ্ছবি ফুটে থাকা হীরক আকৃতির বিয়ন্ডার বৈশিষ্ট্যটা ডান দিকের দেয়ালের নিচে চুপচাপ পড়েছিল। অন্য দুটো জিনিসের আলোতে সেটা চকচক করছিল। দুই পাশের দেয়াল আর পাথরের ছাদসহ পুরো সুড়ঙ্গটা গর্তে ভরে গিয়েছিল। তবে একটা জিনিস একটুও নষ্ট হয়নি। সেটা ছিল একটা ফ্রেম, যেটা সামনের দিকে প্রায় 7 মিটার দূরে ঝোলানো ছিল। ফ্রেমটার রং ছিল বাদামি, আর কাঠের টেক্সচারটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছিল। তবে ফ্রেমটার শুধু একটা পাশ দেখা যাচ্ছিল। কেউ কিছু না বললেও সেখানে থাকা সব বিয়ন্ডাররা বুঝতে পারল যে জিনিসটা অদ্ভুত। এই সময় বাষ্প এবং যন্ত্রপাতির দেবতার চার্চের আর্চবিশপ হোরামিক হেইডেন সামনে এগিয়ে গেল। সে শান্ত গলায় বলল, রেকর্ড অনুযায়ী এটা সম্ভবত আমন পরিবারের স্পেক্টার পোর্ট্রেট ফ্রেম। কেউ যদি এটার সীমানার ভেতরে যায় আর এটার আলো তার গায়ে পড়ে, তাহলে সাথে সাথে তার স্পিরিট বডি তার রক্তমাংসের শরীর থেকে আলাদা হয়ে যাবে। সেটা একটা পোর্ট্রেট বা ছবিতে পরিণত হয়ে চিরকালের জন্য এর ভেতর আটকা পড়ে যাবে। এই অবস্থায় পোর্ট্রেটটা বদলে ফেললেও সঠিক উপায় না জানলে সেই মানুষটাকে বাঁচানোর কোনো পথ নেই। আটকা পড়ে থাকার সময়টা যদি খুব বেশি হয়ে যায়, তাহলে শরীরটা এমনিতেই মারা যাবে। তখন যদি কেউ সিল খোলার সঠিক উপায় বেরো করে, তবু স্পিরিট বা আত্মাটা খুব তাড়াতাড়ি মিলিয়ে যাবে। কথা বলতে বলতে হোরামিক হেইডেন এক পা করে সেই অদ্ভুত ফ্রেমটার দিকে এগিয়ে গেল। ক্লাইন মোরেত্তি একটু চিন্তায় পড়ে গেল। সিল্ড আর্টিফ্যাক্টের সাথে ডেমিগডের লড়াই দেখার সাহস তার হচ্ছিল না। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল যে সে শুধু জাদুর আয়না অ্যারোডেসের দেখানো একটা দৃশ্য দেখছে। তাহলে আর ভয়ের কি আছে? এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, ঠিক যেন হরর মুভি দেখা বা কোনো ডার্ক গেম খেলার মতো। ক্লাইন নিজেকে শান্ত করল। সে হাঁটার গতি বাড়িয়ে হোরামিক হেইডেনের পাশাপাশি চলে আসল। ডেমিগড আর্চবিশপ খুব তাড়াতাড়ি সেই রহস্যময় জিনিসটার কাছাকাছি পৌঁছে গেল, যেটাকে সিল করা দরকার ছিল। তার পরনে ছিল একটা সাদা প্রিস্ট রোব আর মাথায় যাজকদের টুপি। ফ্রেমের কাঁচের ওপর তার ছায়াটা আস্তে আস্তে ফুটে উঠল। কাঁচ ফোর্থ ইপকে কাঁচছিল, তাই তো মনে হচ্ছে। ফিফথ ইপকের ইতিহাসে অন্তত সবসময় কাঁচের অস্তিত্ব ছিল, কিন্তু এটাকে আবিষ্কার করেছে তার কোনো উল্লেখ নেই। ক্লাইন ডেমিগড আর অদ্ভুত সিল্ড আর্টিফ্যাক্টের মধ্যে লড়াইটা দেখার জন্য খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করতে লাগল। হোরামিক হেইডেনের শরীরের ওপরের অংশটা পুরোপুরি স্পেক্টার পোর্ট্রেট ফ্রেমের ভেতর দেখা যাচ্ছিল, কিন্তু তার চোখের দৃষ্টি একটুও ম্লান হয়নি। সে সামনাসামনি ফ্রেমটার দিকে এগিয়ে গেল। ছবির ভেতরের ছায়াটা কাঁপতে লাগল। মনে হচ্ছিল ছায়াটা বারবার ছোট হয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। হোরামিক থামল। সে একটা বড় আর প্রায় অস্বচ্ছ কালো কাপড় বের করল, যেটা সে অনেক আগে থেকেই তৈরি করে রেখেছিল। কাপড়টা দিয়ে সে স্পেক্টার পোর্ট্রেট ফ্রেমটা ঢেকে দিল। ফ্রেমটা কয়েকবার কেঁপে উঠল, কিন্তু শেষ পর্যন্ত কালো কাপড়টা দিয়ে পুরোপুরি ঢাকা পড়ার পর সেটা শান্ত হয়ে গেল। হোরামিকের মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। সে খুব সহজেই স্পেক্টার পোর্ট্রেট ফ্রেমটা তুলে নিল। সে কালো কাপড়টা দিয়ে ফ্রেমটা ভালো করে মুড়ে এর পেছনে একটা গিঁট দিয়ে দিল। ব্যাপারটা রহস্যবিদ্যার নিয়মের সাথে মিলছে ঘন। একটু আগেই না বলা হলো যে স্পিরিট বডি ফ্রেমের ভেতর শুষে নিয়ে একটা পোর্ট্রেট বা ছবিতে পরিণত করবে? তাহলে আর্চ বিশপের কিছু হলো না কেন? এটা কি কোনো ডেমিগডের বিশেষত্ব, নাকি অন্য কোনো কারণ আছে? ক্লাইন ভালো করে হোরামিক হেইডেনকে পর্যবেক্ষণ করল, কিন্তু সে অস্বাভাবিক কিছুই দেখতে পেল না। তার চোখে প্রাণশক্তি ভরপুর, মুখের অভিব্যক্তি শান্ত, আর শরীরটাও রক্তমাংসের। ইস, আমি যদি নিজে ওখানে থাকতাম, তাহলে আমি আমার স্পিরিট ভিশন চালু করে দেখতে পারতাম। ক্লাইন তার দৃষ্টি সরিয়ে নিল। সে ইকানসার বার্নার্ডের মতো মেশিনারি হাইভ মাইন্ডের সদস্যদের আসার জন্য অপেক্ষা করতে লাগল। হোরামিক স্পেক্টার পোর্ট্রেট ফ্রেমটা দলের একজনের হাতে দিল। তারপর সে সুড়ঙ্গের একেবারে শেষে থাকা মূল সমাধির দিকে এগিয়ে গেল। সেখানে একটা কালো পাথরের দরজা ছিল। দরজাটায় তলোয়ার আর কুড়ালের অসংখ্য আঘাতের দাগ ছিল। দরজাটার ঠিক মাঝখানে একটা ছাইরঙা সাদা গোল চাকতি ছিল। চাকতির ওপরের দিকটা 12টা ভাগে ভাগ করা ছিল। সেখানে একটা কালো কাঁটা ছিল, ঠিক যেন বাইরের জগতের কোনো ঘড়ি। তবে ভাগগুলো সমান ছিল না। সেগুলো বিভিন্ন আকারের এবং একে অপরের সাথে একেবারে বেমানান ছিল। তাছাড়া প্রতিটা খোপের অর্ধেকটা অংশ ছায়ায় ঢাকা ছিল। আমন পরিবারের কোট অফ আর্মস বা প্রতীক, আর্চবিশপ হোরামিক সংক্ষেপে বলল। সে এই প্রতীকের ভেতরের অর্থটা বুঝিয়ে বলল না, কারণ বর্তমানে কেবল ডিকন ইকানসার বার্নার্ডেরই এটা জানার যোগ্যতা ছিল। অন্যদিকে ক্লাইন তার রহস্যবিদ্যার জ্ঞানের ওপর নির্ভর করে এটার অর্থ বোঝার চেষ্টা করতে লাগল। একটা গোল চাকতি, 12টা ভাগ আর একটা কাঁটা, সব মিলিয়ে এটা পরিষ্কারভাবে সময়কে নির্দেশ করছে। এটা ওয়ার্ম অফ টাইমের সাথে মিলে যাচ্ছে, যেটা আমনের অবতার ধ্বংস হয়ে যাওয়ার পর ফেলে গিয়েছিল। চাকতির 12টা সমান ভাগ হওয়ার কথা ছিল, কিন্তু সেগুলো সমান নয়, আর এর এক অংশের ওপর ছায়া পড়ে আছে।
এর মানে কি এই যে আমন পরিবার হল সময়ের অন্ধকার দিক? তাহলে ব্লাসফেমার পরিবার হিসেবে তাদের উপাধিটা কোথায় প্রকাশ পাচ্ছে? ক্লাইন যখন এসব ভাবছিল তখন আর্চবিশপ হোরামিক কোনো ধরনের সুরক্ষা ছাড়াই পাথরের দরজাটা ঠেলে খুলে ফেলল। ভারী পাথরের দরজাটা খুলতেই একটা বিশাল সমাধিকক্ষ দেখতে পাওয়া গেল। কক্ষটার ঠিক মাঝখানে একটা উঁচু বেদি ছিল। সেই বেদির ওপর একটা কুচকুচে কালো কফিন রাখা ছিল। চারপাশের দেয়ালগুলো লোহার ল্যাম্পস্ট্যান্ড দিয়ে সাজানো ছিল। প্রতিটা ল্যাম্পস্ট্যান্ডে একটা করে জ্বলন্ত সাদা মোমবাতি ছিল। মোমবাতির শিখাগুলো একটুও কাঁপছিল না। সেখানে এতটাই পিনপতন নীরবতা ছিল যে মনে হচ্ছিল পুরো দৃশ্যটা যেন থেমে আছে। 1 কি 2000 বছর পার হয়ে যাওয়ার কোনো ছাপ সেখানে ছিল না। পাথরের দরজা থেকে কফিন পর্যন্ত সোজা রাস্তার ওপর অনেকগুলো লাশ পড়েছিল। তাদের সবার পরনে ছিল কালো টুইডের কোট, হাফ টপ হ্যাট অথবা সাধারণ শ্রমিকদের কাপড় আর মাথায় টুপি। এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তারা সাম্প্রতিক বছরগুলোতেই ভেতরে ঢুকেছিল। এরা কি সেই বিয়ন্ডাররা যারা এর আগে সাহায্যকারী ভাড়া করেছিল? তারা সামনের জায়গাটা পার হয়ে আসলো কিভাবে? হিউম্যান স্কিন, শ্যাডো আর অন্যান্য দানবরা তো স্পষ্টতই এখনও বেঁচেছিল। মাথা ভর্তি প্রশ্ন নিয়ে ক্লাইন লাশগুলোর দিকে তাকাল। যা সে দেখল তাতে সে সাথে সাথে চমকে উঠল। লাশগুলোর মাথায় পাতলা সাদা চুল ছিল। তাদের চামড়া ছিল শুকনো আর কোঁচকানো, আর চামড়ার ওপর স্পষ্ট দাগ ছিল। তাদের দেখে 80 বা 90 বছরের বুড়ো মনে হচ্ছিল। তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না, যেন তারা বার্ধক্যের কারণেই মারা গেছে। তাছাড়া মনে হচ্ছিল তারা খুব সম্প্রতি মারা গেছে, কারণ লাশগুলোতে পচন ধরেনি। এটা তো পরিষ্কার যে এত বয়স্ক বিয়ন্ডাররা মিলে সমাধি অন্বেষণ করতে আসবে না। এমনকি যারা সমাধিটা খুঁজে পেয়েছিল তারা বয়স্ক হলেও সাহায্যকারী খোঁজার সময় তারা অবশ্যই তরুণ আর শক্তিশালী কাউকে বেছে নেয়ার চেষ্টা করত। এখানে নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে। ক্লাইন ভ্রু কুঁচকে আবারও চারদিকে তাকাল। তার সাথে সাথেই আমনের অবতারের ফেলে যাওয়া ওয়ার্ম অফ টাইম আর পাথরের দরজায় থাকা আমন পরিবারের সময়ের প্রতীকের কথা মনে পড়ল। মানুষকে দ্রুত বুড়ো করে দেয়াটা কি আমন পরিবারের কোনো বিয়ন্ডার ক্ষমতা? সময়ের অন্ধকার দিক, সময়ের ফাঁকফোকর। এমন কি হতে পারে যে অন্যরা যখন দ্রুত বুড়ো হয়ে যায় তখন আমন পরিবারের সদস্যরা তাদের তারুণ্য ফিরে পায় আর আয়ু বাড়িয়ে নেয়? একটু দাঁড়াও, এই বিয়ন্ডারদের এভাবে সহজেই এখানে ঢুকতে দেয়াটা হয়তো সমাধির মালিকের ইচ্ছেকৃত কোনো চাল ছিল। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সে হয়তো তাদের সময়গুলো চুরি করতে চেয়েছিল। ক্লাইন সন্দেহের দৃষ্টিতে বেদির ওপর থাকা কালো কফিনটার দিকে তাকাল। ঠিক এই সময় ডেমিগড হোরামিক হেইডেন তার বাঁ হাতটা ওপরে তুলল আর নিচের দিকে নামিয়ে ইশারা করল। তোমরা এখানেই থামবে, সে বলল। জি, ইয়োর গ্রেস, ইকানসার বার্নার্ড আর তার সঙ্গীরা কোনো দ্বিধা ছাড়াই উত্তর দিল। একটা অফিসিয়াল সংগঠনের সদস্য হিসেবে তারা অতীতের অনেক বিয়ন্ডার ঘটনা নিয়ে পড়াশোনা করেছিল। তারা জানত যে এরকম পরিস্থিতিতে তাদের অবশ্যই একজন হাই সিকোয়েন্স বিয়ন্ডারের নির্দেশ মেনে চলতে হবে। তারা কোনোভাবেই হটকারী কাজ করতে পারবে না, নইলে তারা কিভাবে মারা যাবে তার টেরও পাবে না। হোরামিক সামনের দিকে তাকাল। তার চোখ বেদির নিচের দিকে উল্টো করে ঝোলানো একটা পিকচার ফ্রেমের ওপর গিয়ে পড়ল। তার অভিব্যক্তিতে কোনো পরিবর্তন আসল না। সে ধীরে সুস্থে সামনের দিকে হাঁটতে লাগল। কোনো প্রস্তুতিই নিচ্ছে না। ডেমিগডদের বৈশিষ্ট্য কি হটকারী হওয়া? ক্লাইন অবাক হয়ে গেল। সে যেন কল্পনা করতে পারছিল যে হোরামিক দ্রুত বুড়ো হয়ে যাচ্ছে, তার দাঁত পড়ে যাচ্ছে, সাদা চুলগুলো নিস্তেজ হয়ে যাচ্ছে আর চামড়া কুঁচকে যাচ্ছে। 1 পা, 2 পা, 3 পা। হোরামিক যাকে একদম ঠিকঠাক দেখাচ্ছিল সে হঠাৎ করে কেঁপে উঠল, আর তার শরীর থেকে তীক্ষ্ণ আর কর্কশ একটা ঘর্ষণের শব্দ ভেসে আসল। তার হাঁটার গতি কমে যেতে লাগল। তার নড়াচড়াগুলো আড়ষ্ট হয়ে গেল, আর চোখের পলকে তার চামড়া শুকিয়ে গেল। এখানে কোনো একটা গণ্ডগোল আছে। এটা তো কোনো সাধারণ মানুষের বুড়ো হওয়ার প্রক্রিয়া না। একটু আগের ওই ঘর্ষণের শব্দটা কিসের ছিল? ক্লাইন মনে মনে বিড়বিড় করল। 4 পা, 5 পা, 6 পা। হোরামিকের শরীর থেকে কিছু একটা ছিঁড়ে যাওয়ার শব্দ আসল, আর কোনো একটা জিনিস মাটিতে পড়ে গেল। ক্লাইন অবচেতনভাবেই ওদিকে তাকাল। সে দেখতে পেল একটা গিয়ার পড়ে আছে, জঙ্গ ধরা একটা গিয়ার। হোরামিক এগিয়ে যেতে লাগল, আর কিছুক্ষণ পরপর তার শরীর থেকে বিভিন্ন জিনিস মাটিতে পড়তে শুরু করল। সেগুলোর মধ্যে ছিল জঙ্গ ধরা স্ক্রু, গলিত মোম, হলদে হয়ে যাওয়া হাড় আর ঢিলা হয়ে যাওয়া স্প্রিং। তার শরীরটা ক্রমশ রোগা আর টলমলে হয়ে গেল, যেন যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। এটা তো একদম রোবটের মতো। এই যুগের ভাষায় বলতে গেলে একটা জীবন্ত পুতুলের মতো। ক্লাইন হঠাৎ করেই সব বুঝতে পারল। তার মনে পড়ল যে ওল্ড নীলো মারা যাওয়ার আগে বলেছিল, আর্থ মাদার চার্চের সিকোয়েন্স 4 বিয়ন্ডাররা অ্যালমিক্যাল লাইফ বা কৃত্রিম জীবন তৈরিতে বেশ দক্ষ, আর 7 পাথওয়ের সমপর্যায়ের সিকোয়েন্সরাও মোটামুটি এই কাজটা করতে পারে। আর হোরামিক তো 7 পাথওয়ের একজন হাই সিকোয়েন্স বিয়ন্ডার। আমার সামনে থাকা হোরামিক আসল মানুষ নয়, এটা শুধু নিখুঁতভাবে তৈরি একটা পুতুল। একটু আগে স্পেক্টার পোর্ট্রেট ফ্রেমটা কাজ না করার কারণ হল একটা পুতুলের কোনো স্পিরিট বডি থাকে না,
আসল হোরামিক নিশ্চয়ই এখনও অনেক দূরে আছে, যেমনটা একজন ডেমিগডের কাছে আশা করা যায়। ক্লাইন যখন এসব বুঝতে পারছিল, তখন আর্চবিশপ বেদির কাছে গিয়ে পৌঁছাল। সে হাঁটু আর পিঠ বাঁকিয়ে উল্টো করে রাখা ফ্রেমটা সোজা করল। সাধারণত বিয়ন্ডার উপাদান থাকা কোনো সমাধি অন্বেষণ করার সময় কোনো জিনিস উল্টানো থেকে বিরত থাকাটা জরুরি, কিন্তু এবার হোরামিক ঠিক উল্টো কাজটাই করল। পোর্ট্রেট ফ্রেমটা সোজা করার সাথে সাথেই সিল করা সমাধির ভেতর দিয়ে হঠাৎ করে একটা বাতাস বয়ে গেল। বাতাসটা সেখানকার নিরাকার বন্দিদশা আর নীরবতাকে ভেঙে দিল। লোহার রঙের ল্যাম্পস্ট্যান্ডের মোমবাতিগুলো খুব দ্রুত জ্বলে উঠল। সেগুলোর আলো অস্বাভাবিক রকম উজ্জ্বল হয়ে গেল, তবে খুব শিগগিরই সেগুলো শেষ হয়ে গলে গেল। মাটিতে পড়ে থাকা পুরনো লাশগুলো খুব দ্রুত পচে গিয়ে দুর্গন্ধ ছড়াতে লাগল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সমাধির মূল কক্ষটা অন্ধকারে ঢেকে গেল। শুধু মেশিনারি হাইভ মাইন্ডের সদস্যদের হাতে থাকা লণ্ঠনের আলো দিয়ে কোনোমতে সামনের জায়গাটা দেখা যাচ্ছিল। হোরামিক মেঝে থেকে পিকচার ফ্রেমটা তুলে নিল আর সিঁড়ি বেয়ে বেদির ওপর উঠল। সে কালো কফিনটার কাছে আসল। তারপর তার ডান হাতটা বাড়িয়ে জোরে সোরে একটা ধাক্কা দিল। ক্যাঁচ 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 শব্দ করে ভারী কফিনের ঢাকনাটা একটু ফাঁকা হয়ে খুলে গেল। মনে হলো যেন সেটা পেরেক দিয়ে আটকানোই ছিল না। হোরামিক ভেতরের দিকে তাকাল। তারপর আগের মতোই নির্বিকার গলায় সে বলল, এখানে কোনো লাশ নেই। দৃশ্যটা যখন আরেকটু কাছে আসল, ক্লাইন দেখতে পেল যে কফিনের ভেতরটা একেবারেই ফাঁকা। সেখানে শুধু একটা ফ্যাকাশে সোনালি রঙের কুশন রাখা ছিল, যেটার ওপর 12টা আংটিওয়ালা একটা পোকার নকশা করা ছিল। ঠিক সেই মুহূর্তে হোরামিক ঘুরে দাঁড়াল। তার হাতে থাকা পিকচার ফ্রেমটার ছবি ইকানসার আর বাকিদের চোখে ফুটে উঠল। এক নজর দেখেই ক্লাইনের দৃষ্টি হঠাৎ করে স্থির হয়ে গেল। সেটা ছিল একটা হাস্যোজ্জ্বল তরুণের পোর্ট্রেট। তার চোখ দুটো কালো আর চুলগুলো ছিল কালো কোঁকড়া। তার কপালটা ছিল চওড়া আর মুখটা ছিল পাতলা। তার এক চোখে একটা স্ফটিকের মনোকল বা একচোখা চশমা ঝোলানো ছিল। তার মাথায় ছিল একটা কালো রঙের চোখা টুপি। আমন